ঈদের জামা বানাবো করে আর বানানো হয়নি। ফাইনালি জামাটা বানাতে দেওয়া হচ্ছে। ওনাদের সামর্থ্য অনুযায়ী করবে। তবে রমজান মাসে এই দিকটা খেয়াল রাখা দরকার ছিল। মানে এগুলো শোনার পরে আমি তো আরও বেশি ভয় পেয়ে গেছিলাম। এটা খাওয়া অনেক ভালো, পেটের জন্য অনেক ভালো এটা। খাবার দ্রুত হজম হয় আর পেটেও সমস্যা হয় না। মানে বিশ্বাস করবো না আপু, আমার বুকের মধ্যে যে কী অবস্থা চলছিল, আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, আমার এত খারাপ আছে, মানে আমি তো ওদেরকে বলে বোঝাতে পারবো না, আমার অনেক কষ্টের ছেলে। গত ভিডিওতে তোমাদের লাইকই পাইলাম না, মনে করো যে মাত্র 7টা লাইক। আমি অবাক, আমার ভিডিও কি এতই খারাপ হয়েছে যে মাত্র 7টা লাইক পেয়েছি। আসলে আপুরা আমরা সবাই তো মানুষ, তাই না? আমরা কিন্তু মানুষের ঊর্ধ্বে নই। আমাদের জীবনে সমস্যা থাকবে, কষ্ট থাকবে, প্রবলেম থাকবেই। আমরা চাইলেই তো আর সব কিছু করতে পারি না। এই বছরের ঈদটা কেমন জানি হয়ে গেল না? রহমতের মাসে রহমত তো থাকবেই, তাই না? আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করলাম। কি ভাবতেছো আজকে আবার এগুলো কী দিয়েছে? গত ব্লগে যেটা দেখেছিলাম সেটা গত সোমবারের, আর এটা এই সোমবারের। মাঝখান থেকে তো অনেকদিন গ্যাপ হয়ে গেছে। যেহেতু কন্টিনিউ ভিডিও আপলোড করা হয়নি, এই কারণে গ্যাপটা হয়ে গিয়েছে। আজকে আবার ওদের ভিন্ন আয়োজন, ছোট ছোট চাতা ডিব্বা দিয়েছে। আজকেও ব্লগ করার প্ল্যান ছিল না। ঠিক করেছিলাম যদি সেম খাবারই দেয় তাহলে আর ব্লগ করবো না, কিন্তু যখন দেখলাম যে একটু ভিন্ন খাবার দিয়েছে তখন ভাবলাম তোমার সাথে শেয়ার করি সেটা। এইটা দেখে মনে হচ্ছে না জলপাই, আসলে কিন্তু জলপাই না, আলু মাংস। যাক, একটা মাংস দিচ্ছে দেখছো, এই যে একটা মাংস। আলহামদুলিল্লাহ খুশি হয়েছি, একটা মাংস দিছে। খেজুর, যাক ভালো হয়েছে, খেজুর দিছে, এই যে খেজুর দেখছো। তারপরে আর কি আছে, যে মাংস আছে, তেহারি এগুলো আর কি, এই যে তেহারি। যাক ভালো হয়েছে, আজকের খাবারটা ভালো হয়েছে বুঝছো, আগেটা থেকে আজকেরটা ভালো হয়েছে। এই যে আলু দিয়েছে, মাংস দিয়েছে, যাক পেট ভরে খাইতে পারবো। খাবারটা অনেক ভালো হয়েছে, এটা দিয়েই ইফতার করব। তো আজকে আবার গিয়ে নিয়ে আসলাম। আজকে এগুলো দিয়েই ইফতার করব, ইফতার বানাবো না, কারণ দেরি হয়ে গেছে অলরেডি। ইফতার বানাতে গেলে অনেক সময় লেগে যায়, তাছাড়া থালা বাসন ধুতে হয়, তো এই কারণে ঝামেলাও বেশি হয়ে যায়। তাই এসব ঝামেলায় আর গেলাম না। আজকে এগুলো দিয়েই ইফতার করব। প্রতিদিন যে ইফতার বানাতে হবে এমন তো কোনো কথা নেই। যদিও আজকে অপশন ছিল, যদি আজকে এগুলো না আসতো তাহলে আমাকে কষ্ট করে ইফতার বানাতে হতো। ইফতার বানালে বাকি কাজগুলো আর করা যায় না। ইফতারের আগে রান্নাটা সেরে নিতে হয়, নাহলে ইফতারের পরে রান্নাটা করতে ইচ্ছে করে না। আমি বড়শিতে লবণ আর সোডা দিয়েছি। শোনো, খাবার সোডা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি বুটটা সিদ্ধ হয়ে যায়, এটা আমি আগে দিয়ে প্রমাণ পেয়েছি। তাই তোমাদের কাছে এই ব্যাপারটা শেয়ার করলাম। দেখাতে পারিনি কারণ ব্লগ তো করার প্ল্যান ছিল না, এই কারণে সেটা দেখাতে পারলাম না। রাতের বেলা কিছু ভাত রয়ে গিয়েছিল, তাই ভাতগুলো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। অনেকগুলো ভাত জমা পড়ে গিয়েছিল, এগুলো সিদ্ধ না করলে নষ্ট হয়ে যাবে। কালকে তেমন কোনো খাবার রান্না করিনি, শুধুমাত্র ডিম ভুনা করেছি আর ডাল রান্না করেছি। রান্না করার সময় হয়নি, তাছাড়া জায়ান খুব অসুস্থ হয়ে গিয়েছিল। কালকে সকাল থেকে জানি ও কীরকম করতেছিল, ঘুমের মধ্যে শুধু শব্দ করতেছিল। তো আমি এটাকে বাতাতে নিই, ভেবেছিলাম ও এমনিতেই করতেছে। কিন্তু যখন দুপুর হয়ে গেল তখন দেখলাম সে কাশতেছে, অনেক কাশতেছে। আমি বললাম তুমি কাশতেছো কেন? বলছে আমার কাশি আসতেছে। এই দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে টেস্টিমি ট্যাঙ্কটা অনেক ভালো, তো সেগুলো বাবুরাবু নিয়ে এসেছিলো 20টা। তো 20টার মধ্যে মনে করো যে 6টা খাওয়া হয়েছে। 2টা ফ্লেভারে এনেছিল, অরেঞ্জটা আর ম্যাঙ্গোটা, দুটোই ভালো। তবে আমার কাছে ম্যাঙ্গোটা বেশি ভালো লেগেছে। আজকেও বুঝছো 4টা পানি বোতল দিয়েছে, তবে আগের থেকে ছোট। পানি বোতল না দিয়ে শরবত দিলে কী হইতো, সেটা আজকেও করলো। যাক, ওনাদের ইচ্ছা, ওনারা আল্লাহ রাস্তায় খাওয়ায়, ওনাদের সামর্থ্য অনুযায়ী করবে। তবে রমজান মাসে এই দিকটা খেলা দরকার ছিল। পানি বোতলে শরবত, জুস বা কোক দেওয়া দরকার ছিল। যেমন ধরো 1 বোতল পানি আর 1 বোতল কোক বা 1 বোতল জুস, এটা দিলে ভালোই তো আর কি। বেশি ছোট হোক তাও দিত, তাহলে মনে করে যে মানুষের রমজানের তৃষ্ণা মিটত। রমজানের সময় তো মানুষ শরবত খায়, কারণ ওই সময় মানুষ মিষ্টি খাবার খেতে বেশি পছন্দ করে। নর্মাল সময় তো মানুষ শরবত খায় না, খুব কম খায়। এই দেখো এগুলো কি, কিছু বলে ভুসি, তোকমা, তারপরে হালিমদানা আর অনেক কিছু মিক্স করে বিক্রি করে বুঝছো। তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রথমবারে দাম করেছিলাম তখন বলেছিল 50 টাকা, বড়টা 100 টাকা। তো তখন আমি নিইনি, যেদিন মোবাইলে কিনে গেছিলাম না সেদিন দাম করেছিলাম, তখন নিইনি, কিন্তু মনের মধ্যে ছিল যে আমি এটা কিনবো, তো সেটা আমি কিনেই নিলাম। তবে ইফতার আগে কেনাতে একটু কম পেয়েছি। মনে করো যে 50 টাকাটা আমাকে 34 টাকাতে দিয়েছে, আর বাকি 10 টাকা দিয়ে পুদিনা পাতা কিনেছি। বাবুরাবু তো কিনে দেয় না, তো আমাকে কিনে লাগলো। ওনাকে শত বললাম বাট উনি আনলো না। মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে, পুদিনা পাতা মিশিয়ে। দেখেছো দানাগুলো কীরকম? লোকটা বলেছে এটা পানিতে দেওয়ার পরে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তারপরে খেতে হবে। আমি এগুলোর সাথে একটু চিনি মিক্স করে দিব, তারপরে খাবো।
এটা খাওয়া অনেক ভালো, পেটের জন্য অনেক ভালো এটা। খাবার দ্রুত হজম হয় আর পেটের সমস্যা হয় না। ওহো! সেই প্রসঙ্গে আসি। তো আমার ছেলেটা অনেক কাশি দিতেছিল। আমি ইফতার বানাচ্ছিলাম। তো ও কাশতে, কাশতে ওর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম ইফতারের পরে ওকে নিবড়িতে দিয়ে নিয়ে আসবো। এখন আমি ইফতারটা বানিয়ে নিই, কারণ সময় বেশি নেই। কিন্তু ও এত বেশি কাশতেছিল যে অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। মানে ও কাশতে, কাশতে ও মানে পুরা শুয়েই পড়েছিল। ও বলছে, "মাম্মা আসো, মাম্মা আসো, মাম্মা আমার খুব খারাপ লাগছে, আমার খুব খারাপ লাগছে।" আমি তো ভয় পেয়ে গেছিলাম, কী হলো? তারপর আমি করলাম কি, ইফতার করলাম না, যে না ইফতার পরে করি। আগে ওকে নিবড়িতে দিয়ে নিয়ে আসি। সেটাই আমি করলাম। মানে ইফতার করার জন্য বসবো আরকি, ইফতার খাবো। ওই সময় ওর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। ওকে নিয়ে বাসায় আসার পরে আমি ইফতার করলাম। ইফতার করার পরে একটু রেস্ট নিবো, আর তখন দেখি যে ওর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। মানে ও কান্নাকাটি করা শুরু করে দিচ্ছে। বলতেছে, "মাম্মা আমার কাছে আসো, আমার কাছে আসো।" তো আমি বললাম, "কী হয়েছে আমার ছেলেটা এরকম করতেছে কেন?" পরে আমি ওর কাছে যেয়ে বসলাম। বলতেছে, "মাম্মা আমার জড়াতে বসে থাকো।" তো আমি কী করবো আসলে কিছু মানে বুঝতে পারছিলাম না। বলছে, "আম্মু আমার অনেক খারাপ লাগছে, আমার জানি কেমন লাগছে।" তো আমি বললাম যে, বাবা তোমার কেমন লাগছে আমাকে বলো।" বলছে, "আম্মু আমার কিছু ভালো লাগতেছে না, আমার কেমন লাগতেছে, মানে কাশতেছে, ওর খুব খারাপ লাগতেছে।" তারপরে আমি সঙ্গে, সঙ্গে বাবাকে ফোন দিলাম। বললাম যে, "ছেলের তো অবস্থা অনেক খারাপ, কী করব? মানে আমার তো অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আমার ছেলেটার কী হইলো? মানে এরকম তো কখনো করে না।" তো বলছে, "ওকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যাও।" উনি তো ফোনের মধ্যে অনেক চেঁচিয়ে বকা শুরু করেছে আমারে। আসলে আমার ছেলেটাকে বুঝছো আমি ১০ টা রোজা রাখিয়েছিলাম, বুঝছো? তো ওর কোনো সমস্যা হয়নি। না খেয়ে ওর কোনো সমস্যা হয়নি। কিন্তু রোজা রাখার পরে ঠান্ডা জিনিস খাওয়াতে ওর সমস্যা হয়ে গেছে। ঠান্ডা মানে কি, শসাটা বুঝছো ওটা ছিল ঠান্ডা। ওরা ফ্রিজে ছিল তো। তো ফ্রিজ থেকে বের করে কেটেছিলাম। তো সেটাই ও খেয়েছিল। তো প্রতিদিনও সেটা খায়। তারপর খাবার শেষে শরবতটা খায়। তো ওই শসাটা বুঝছো ওর অনেক ইফেক্ট করেছিল। মানে ওটার কারণে ওর বুকের ভিতরে ঠান্ডা লেগে গেছিল, বুঝছো? ও তো কিছু বলে না। আমি বুঝতে পারিনি যে ওর এত বেশি সমস্যা হবে। ডাক্তার কাছে যাওয়ার পরে ডাক্তারে ওষুধ দিল। তারপরে ওকে নেবুলাইজার দিতে বলল। প্রতিদিন ২ বার করে নেবুলাইজার দেওয়া লাগবে। ১২ ঘন্টা পর, পর দেওয়া লাগবে। সকালে ১ বার, আবার রাতের বেলা ১ বার। এভাবে করে দেওয়া লাগবে। এগুলো যে আয়রনের ওষুধ। এগুলো কেন কাঁচের বয়মে রেখেছিলাম? তো উনি বলল যে অ্যালোপ্যাথিক ওষুধটা হাফ খেতে হবে। তো হাফটা খাওয়ার পর ওটা মুড়ে রাখলে ওইটা ঠান্ডা হয়ে যায়। বাতাস লাগলে সমস্যা। তো এটা কাঁচের বয়মে রাখলে ভালো। তো ছোটখাটো কাঁচের বয়ম ছিল না। তাছাড়া একেকটা এক জায়গায় রাখলে ঝামেলা। এই কারণে সবগুলো এক বয়মে রেখে দিলাম। ওর শরীর বুঝছো পুরা ছেড়ে দিয়েছিল। মনে করো যে সিঁড়ি থেকে নামতে অনেক কষ্ট হয়েছিল আমার। বলছি, "বাবা আস্তে করে নামো।" ও তো নামতেই পারছিল না। তারপর ওকে ইশা করে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তারখানায় গিয়ে বসার পরে আমার যে কী হলো, মানে ওর অবস্থা দেখে আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো যে আমার চোখ দিয়ে অনবরত করে পানি পড়ে যাচ্ছিল। আমি বাবা শুধু কান্না করছিলাম। তো চারপাশে সবাই আমার দিকে তাকিয়েছিল। বলছে, "কী হয়েছে, কী হয়েছে?" বললাম যে এই সমস্যা। বলতেছে যে ওকে ঠান্ডা খাবার খাওয়ানো উচিত হয়নি। তাছাড়া যখন ওর সমস্যা ছিল ওকে রোজা রাখানো উচিত হয়নি। এখন তো ওর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। ওকে মনে হয় হাসপাতালে ভর্তি করা লাগবে। মানে এগুলো শোনার পরে আমি তো আরও বেশি ভয় পেয়ে গেছিলাম। হাসপাতালে ভর্তি? কী বলে? এরকম তো কখনো হয়নি। মেডিসিনের দোকানটা যার, সেই লোকরা তো মেডিসিন বিক্রি করে। ডাক্তার কাছে যারা আসে ওদের নাম লিখে রাখে। তো ওই ভাইয়া বলতেছে যে ওকে তো হাসপাতালে ভর্তি করা লাগবে। আমি তো ভয়ে পুরা শেষ। পরে বাবুরামকে ফোন দিলাম, বললাম যে কী বলতেছে এইসব? তখন বলছে, "আমি আসতেছি, আমি ছুটে গেছি, আমি তাদের করে আসতেছি।" তো উনি চলে এসেছিল। ভয়ে, ভয়ে জায়ানকে নিয়ে ডাক্তার কাছে গিয়েছিলাম। মানে জায়ানের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল, এতটা কান্নাকাটি করছে, এতটা চেঁচিয়ে করছিল, মানে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। মানে কোনোদিন এরকম অবস্থা হয়নি। আগে অসুস্থ হয়েছে, নেবুলাইজার দিয়েছি, ঠিক হয়ে গিয়েছে, বা ওষুধ খেয়েছে, ঠিক হয়ে গেছে। কিন্তু এরকম অবস্থা কখনো হয়নি। মানে সেদিন তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, বুঝছো আপুরা? ডাক্তার বলেছিল অ্যাজমার মতো হয়ে গেছে। বলতেছে, "আপনাদের ফ্যামিলির কারো অ্যাজমা আছে?" তখন বাবা বলতেছে যে ওনার বাবার নাকি অ্যাজমা ছিল। যাক আল্লাহর রহমতে ডাক্তার বলে নাই যে ওকে হাসপাতালে ভর্তি করানো লাগবে। তো তাতে ওষুধ দিল, সেই ওষুধগুলো টাইমলি খাওয়াতে হবে। এই ওষুধগুলো টাইমলি খাওয়ালেই হবে। আর নেবুলাইজার দেওয়া লাগবে। বাসায় যাওয়ার আগে জায়ানকে নেবুলাইজার দিয়ে এসেছিলাম। এরপরে যখন ওকে খাওয়াতে যাব দেখি ও ঘুমিয়ে গিয়েছে। ওর আব্বু বলছে, "না উঠায়ও না।" এই দেখো এটা আরও বেশি ফেটে গিয়েছে, বুঝছো? আমি না পনিগিরি করে এখানে পানি পাতে বসিয়েছিলাম। ভারী পানি পাত্রে বসিয়েছিলাম না, বসানোর পরে বুঝছো এটা আরও টেমা হয়ে গিয়েছে। আমি তখন ভয়ে পাতিলটা নামিয়ে রেখেছিলাম। আরে কী করবো বলো, পাতিলে কালি জমে অবস্থা খারাপ হয়ে যায়। তাই এই চুলায় পানি সিদ্ধ করতে দিয়েছিলাম। দিয়ে আরও অবস্থা খারাপ হয়ে গেল। ফাটা জায়গাটা আরও বেশি ফেটে গেল। ভাবতেছি ঈদের পরে ঠিক করে নিব। এখন তো ঠিক করা সম্ভব নয়। ঈদের পরে ঠিক করে নিব। ঠিক করা ছাড়া আর কোনো উপায় নেই। অবস্থা অনেক খারাপ হয়ে গেছে এটার। সেই প্রসঙ্গে আসি। আমি বলছি, "না উঠাতে হবে, খাওয়াতে তো হবে। খাওয়ানোর পরে তো ওষুধ খাওয়াতে হবে।" তো জোর করে ওকে ঘুম থেকে উঠিয়ে খাবার খাওয়ালাম। সে তো খাবার খাবে না, কান্নাকাটি কী অবস্থা। তো তাকে খাবার খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম। এরপর দেখি না তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। মানে সে আরও বেশি মানে ওরকম মানে করতেছে যে, "আম্মু আমার ভালো লাগছে না, আমাদের কেমন লাগতেছে।" মানে বিশ্বাস করবে না আপু, আমার বুকের মধ্যে যে কী অবস্থা চলছিল। আমার ছেলেটা কষ্ট পাচ্ছে। আমার এত খারাপ আছে, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারব না। আমার অনেক কষ্টের ছেলে। আমার অনেক ভালোবাসার ছেলে। আমি আসলে ও জন্মের পরে অনেক কষ্ট পেয়েছিল। ও ২১ দিন হাসপাতালে ভর্তি ছিল। ওর শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল। তো এরপর থেকে আমি ওকে খুব সাবধানে মানুষ করেছিলাম। এতটুকু পানি মানে ওর গায়ে লাগাইনি। ওকে প্রতিদিন গোসল করাতাম না। ওকে ১ দিন পর, পর বা ২ দিন পর, পর গোসল করাতাম।
ঠান্ডা একটু কোনো জিনিস ওর গায়ে রাখতে দিতাম না। ভেবেছিলাম যে ও ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা হবে না, কিন্তু সেই সমস্যাটা আবার রয়ে গেছে। ভাবলাম যে ও বড় হয়ে গেছে, এখন আর সমস্যা হবে না, এখন তার কোনো প্রবলেম হবে না, কিন্তু না, বড় হলে কী হয়েছে, ওর সমস্যাটা এখনও আছে। এখনও ঠান্ডা বেশি লাগলে ওর প্রবলেম হয়, ওর কাশি হয়, ওর একটু শ্বাসকষ্ট হয়, ওর অবস্থা খারাপ হয়ে যায়। তো তখন আমি অনেক কান্না করছি ওকে জড়ায় ধরে, ওকে জড়ায় ধরে শুয়েছিলাম, বললাম বাবা তুমি আর কান্না করো না, আম্মু তোমার দিকে খেয়াল রাখবো, আর কখনো তোমার এরকম কষ্ট হবে না, আমি সবসময় তোমার পাশে থাকবো, তুমি বড় হয়ে গেলেও আমি তোমার পাশে থাকবো, সবসময় তোমার খেয়াল রাখবো, এতটুকু সমস্যা তোমার গায়ে লাগাতে দিব না, তুমি একটু ঘুমাও, ঘুমানোর চেষ্টা করো। তো অনেক ইয়া করার পরে তারপরে ওকে আমি বললাম যে ও জন্মের পরে আমি কীভাবে ওর পাশে ছিলাম, কীভাবে ওর কষ্ট হয়েছিল, কীভাবে আমার কষ্ট হয়েছিল ওর জন্য। তো এই সব কিছু ওর কাছে বললাম। তো আস্তে ধীরে ধীরে ও ঘুমিয়ে পড়লো। তারপর আমি বাচ্চাদেরকে খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে দেখি ৩টা বেশি বেজে গিয়েছে, মানে একটু পরে সেহরি খেতে হবে, এই কারণে আমি আর ঘুমাইনি, সেহরি খেয়ে তারপরে ঘুমিয়েছিলাম। তো এইসব কারণে আর ভয়েসও দেওয়া হয়নি, ভিডিও আপলোড করা হয়নি, কারণ তার পরের দিন ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে নিমরাজা দিতে গিয়েছিলাম। শরীরটা অনেক খারাপ লাগছিল আমার কাছে, আমি তো সারাত ঘুমাতে পারিনি, তো এই কারণে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। গরু মাসে তেহারিটা খেতে ভালো হয়নি, এর আগে খাবারটা অনেক বেশি মজাদার ছিল, এটা আসলে তেমন ভালো হয়নি। তো খেতে বসে আমি দেখি কি মাংস নেই, কী ব্যাপার, মাংস কই, একটা মাংস আমার পাতে নেই, বড়দের কেমন লাগে। যেগুলা দেখতেছিল এগুলো সব আলু, বুঝছো, ছোটো ছোটো গোল আলু, এগুলোকে দেখে মাংস মনে করো না আবার। আপুরা লাইকি করেছো, কথা তাহলে সেই কথাটা বলা হয়নি, গত ভিডিওতে তোমাদের লাইকই পাইলাম না, মনে করো যে মাত্র 7টা লাইক। আমি অবাক, আমার ভিডিও কি এতই খারাপ হয়েছে যে মাত্র 7টা লাইক পেয়েছি? এত কম লাইক হলে কেমন লাগে বলো? তোমরা সবাই আমার ভিডিওতে লাইক করবা, দেখবা, তোমরা সেটা করতেছো না। আসলে আপুরা আমরা সবাই তো মানুষ, তাই না? আমরা কিন্তু মানুষের ঊর্ধ্বে নই, আমাদের জীবনে সমস্যা থাকবে, কষ্ট থাকবে, প্রবলেম থাকবেই, আমরা চাইলেই তো আর সব কিছু করতে পারি না, যন্ত্র মানবের মতন সব কাজ আমরা করতে পারি না। আমি তো চাই কন্টিনিউ ভিডিও আপলোড করতে, কিন্তু অনেক সময় বাধা হয়ে যায়, সমস্যা হয়ে যায়, কী করার আছে বলো, কিছু করার থাকে না, বুঝছো। আমি জানি যে এটা আমার জবের মতো, চাকরির মতন, আমাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, আমাকে চ্যানেলটা র্যাঙ্কিং করতে হবে, র্যাঙ্কিং করতে হলে আমাকে ভিডিও আপলোড করতে হবে, এটা আমি জানি, সব কিছু জানি, কিন্তু কী করবো বলো, এক হাতে সব কিছু আমাকে সামলাতে হয়, 4টা বাচ্চা খেয়াল রাখতে হয়, রান্নাবান্না করতে হয়, ইফতার বানাতে হয়, সব কিছু আমাকেই করতে হয়। তো এই কারণে আমি একটু সমস্যায় পড়ে যাই। তোমরা যদি আমার কষ্টটা না বোঝো তাহলে কে বুঝবে বলো তারপরে? তোমরা আমার ভিডিওতে লাইক করবা, কমেন্টস করবা এবং শেয়ার করবা, তোমরা সেগুলো কিছুই করো না। কমেন্টস যাওয়া একটু পাই, কিন্তু লাইক তো পাইই না। লাইক করে দিলে কাজকে অবশ্য অনেক গুণ বেড়ে যায়, আর তোমাদের লাইকের কারণে আমার ভিডিওটা আর অনেক মানুষের কাছে যাবে, তখন ভিউসও অনেক বাড়বে। এই জিনিসটা তোমরা কেন বোঝো না আপুরা বলো তো? তাই প্লিজ তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো, তোমাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আমি চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও আপলোড করতে। একটা আপু আমাকে বলেছে আপু ভিডিও আপলোড করবো না, তো এরকম কয়েকটা আপু আমাকে বললে আমার কাছে অনেক ভালো লাগে, যে না, মনে হয় আমার ভিডিও দেখার জন্য মানুষ অপেক্ষা থাকে, সবাই অপেক্ষা থাকে, সবাই কমেন্টস করে না, কিন্তু কিছু মানুষ কমেন্টস করতে অনেক বেশি ভালো লাগে, যে মনে হয় যে না, আমার কাজে মূল্যায়ন আছে, মানুষ পছন্দ করে আমার কাজগুলো। আসলে আমার কাছে কোনো ভিডিও ছিল না, মানে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, কারণ ভিডিও করতে না ভিডিও জমে যায়, পরে দেখা গেলো যে নতুন ভিডিও আর করতে পারি না, বা নতুন ভিডিও করলে সেটা আপলোড করতে দেরি হয়ে যায়, তাই ভেবেছিলাম যে হাতে কয়টা ভিডিও শেষ করি তারপর আবার ভিডিও করব, কিন্তু পরে আর ভিডিও করা হয়নি। এই কারণে কন্টিনিউ ভিডিও শুরু করতে হবে এবং কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, কিন্তু কন্টিনিউ দুইটা কাজ করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায়, দুইটার মধ্যে ব্যালেন্স সাথে অনেক সমস্যা হয়ে যায়, এই কারণে প্রবলেমগুলো হয়, গ্যাপ পড়ে যায়। সবচেয়ে মেন সমস্যা আগে জানো, এডিট করতে গেলে আমার ঘুম আসে, আমি এডিট করতে পারি না, আমার অনেক ঘুম আসে। তো ইদানিং জায়গাকে নিয়ে 2 বেলা বের হতে হয়, 2 বেলা নিবরাজে দিতে হয়, সেই সময় আমি করি কি, মোবাইলে বসে বসে এডিট করে ফেলি, বুঝছো। যখন বাসা থেকে বের হই তখন মোবাইলে এডিট করি, হেঁটে হেঁটে যাই আর এডিট করি, ওখানে গিয়ে বসে আবার এডিট করি। তো এভাবে করে করাতে না, বুঝছো, আমার এডিটের কাজটা হয়ে যাচ্ছে, বাসা আসলে না আর এই কাজটা করতে পারি না, বুঝছো। বসটা যাও দেওয়া যায়, কিন্তু এডিটটা আসলে করা হয় না, প্রচুর ঘুম পায় আমার। জেনে নাকি এখন খিচুড়ি খাবো, ও না ভাত খেতে চায় না, ভাত দিলে ভাত ফেলে দেয়, খিচুড়িটা খায়, ভাত খাওয়ার অভ্যাস করতে পারছি না। তো আমি ঠিক করেছি যে ওকে সকালে দুপুরে খিচুড়ি খাওয়াবো আর রাতের বেলা একটু করে ভাত খাওয়াবো, যখন সবাইকে খাওয়াই তখন ওকে একটু কষতে ভাত খাওয়াবো, দেখি ওই খায় কিনা, মানে নরম করে খাওয়াবো। আমার কোনো বাচ্চাই এত সময় ধরে খিচুড়ি খায়নি। জায়ানকে তো 1 বছর পরে ভাত খাওয়ার অভ্যাস করিয়েছিলাম, তো ভাত খেয়েছিল। সায়রাকে তো 6 মাস থেকে ভাত খাওয়ার অভ্যাস করিয়েছিলাম, খিচুড়ি রান্না করেছিলাম, বাট সে খায়নি খিচুড়ি, সায়রা খিচুড়ি খায়নি একদম, মানে অনেক কম খেয়েছিল খিচুড়িও। সাউদা তো দাঁতই উঠেছিল 14 মাসে, তারপর আসি ধীরে ধীরে কলকাতাতে ওঠার পরে ওকে ভাত খাওয়ার অভ্যাস করেছিলাম, তাও এই সময় না, আরও আগে অভ্যাস করেছিলাম। যাক, ও খেলে আমার সমস্যা নেই, ও যদি খিচুড়ি খায় ভালো, আমি কি খিচুড়িই খাওয়াবো, কোনো সমস্যা নেই, খাওয়া নিয়ে বড় কথা। বড় হলে তো এমনিতেই ভাত খাবে, ভাত আর কদিন না খেয়ে থাকবে বলো। রাতের বেলা ভাত খাওয়ানো অভ্যাস যদি করাতে পারি তাহলে দুপুরবেলাও ভাত খাইয়ে দিব। আর সকালবেলা সেই আগে নুডলস খেত, কিন্তু এখন নুডলস খায় না, নুডলস তার পছন্দ না, মানে সে নুডলস পছন্দ করে না খেতে। আর হ্যাঁ, খিচুড়িতে কিন্তু ডিম দিয়েছিলাম, ডিম দেওয়ার পরে ও খেয়েছিল, ওর কাছে ভালো লেগেছিলো খেতে, তো কন্টিনিউ খিচুড়িতে ডিম দিই, তো কাকে ডিম ছিল না, এই কারণে ডিম দেওয়া হয়নি। ঈদের জামা বানাবো বানাবো করে আর বানানো হয়নি।
বাসা থেকে বের হওয়া হয়নি, জামা বানাতে দেওয়া হয়নি। আসলে বের হয়েছি কিন্তু সময় নিয়ে বের হওয়া হয়নি। জামা বাঁধতে গেলে তো সময় লাগে, এটি সময় নিয়ে বের হতে হয়, মাপ দিতে হয়। তো এইসব কারণে না আর বের হওয়া হয়নি। আবার আরেকটা কাজ নিয়েছিলাম যে বোরখা বাঁধতে দিব। তো ২ টা মিলিয়ে সময় তো অনেক লাগবে। তাছাড়া টাকা পয়সার ব্যাপার আছে। একেক জায়গায় এক রকম দাম নেয়। তো সেই জায়গায় আমাকে ঘুরতে হবে, দেখতে হবে। সময় অনেক লাগবে। তো এসব জিনিস চিন্তা করে আর বানাতে দেওয়া হয়নি। এই দেখো জামাটা। তোমরা তো জানোই যে আমার ঈদের জামা কোনটা। বাবুরাব্বু ম্যারেজ ডেতে আমাকে এই জামাটা দিয়েছেন। তোমরা তো দেখেছো। তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এইটা ওড়না আর ওইটা হচ্ছে জামা। ফাইনালি জামাটা বানাতে দেওয়া হচ্ছে। বাবুরাব্বু বলেছিল যে, "তুমি জামাটা আমাকে দাও, আমি বানাতে দেই। আমার লোক আছে, সে বানিয়ে দিবে। তুমি এখন বানাতে দিলে অনেক বেশি টাকা লাগবে, তাছাড়া সময়ও নেই।" তো আমি ভাবলাম ঠিকই তো আছে। উনি তো ঠিক কথাই বলেছে। ওনার লোক আছে বানিয়ে দিবে। সেক্ষেত্রে সব ঝামেলা উনি পোহাবে। আমার তো কোনো ঝামেলা পোহাতে হবে না। কারণ আমি জামা বানাতে দিলে ওনার কাছ থেকে টাকা নিতে হবে, টাকা দিয়ে খ্যাং করতে হবে। এত ঝামেলা কে করবে? তাই আমি ওনাকে জামাটা বানাতে দিব। সকালবেলা উনি অফিস যাওয়ার সময় ওনার হাতে দিয়ে দিব। উনি এই জামাটা হাতে করে নিয়ে যাবে। আর এই জামার সাথে আমি আরেকটা জামা দিয়েছি। মানে জামার মাপ দেওয়ার জন্য আর কি। রোজার ঈদে যে জামাটা বানিয়েছিলাম না, সেই জামাটা দিয়েছি মাপ দেওয়ার জন্য। আর পায়জামাটাও দিয়েছি মাপ দেওয়ার জন্য। তার আগে আমি পরে দেখেছিলাম যে ঠিক আছে কিনা। দেখলাম ঠিক আছে, সমস্যা নেই। তারপরে দিলাম। কোরবানি ঈদের জামাটা তো অনেক ছোট, ওটা দেওয়া যাবে না। এই কারণে ওটা দেইনি। এই বছরের ঈদটা কেমন জানি হয়ে গেল না। আমি কোনো কাপড় কিনে দিচ্ছি না, বাচ্চাদেরকে কোনো কাপড় কিনে দিচ্ছি না। কিসের জন্য? ওয়াশিং মেশিন কেনার জন্য। ওয়াশিং মেশিন কেনার জন্য তো আমি টাকা জমাচ্ছিই না, জমানোই হচ্ছে না। আসলে কি জানো, খাবার হচ্ছে সবার আগে, বুঝছো? খাবারের জিনিসটা যদি ঠিকভাবে না করতে পারি তাহলে তো অন্য কাজও করা যাবে না। তো চুলার সমস্যা তো বড় সমস্যা, যার কারণে আমি অনেক সাফার করতেছি। চুলা না কেনা পর্যন্ত আমার শান্তি নেই, বুঝছো? ও তোমাদেরকে তো বলাই হয়নি, বাবুরাম্মা আমাকে প্রতিদিন ১০০ টাকা করে দেয়। আমি যে জাহাঙ্গীরকে নিয়ে ২ বার যাই না, নিবাজি দিতে আমার অনেক কষ্ট হয়। তোমাদেরকে বলেছিলাম যে আমার নিবাজি দিতে অনেক কষ্ট হয়, আমি ওকে নিয়ে ২ বার যাই। তুমি আমাকে প্রতিদিন ১০০ টাকা করে দিবা, নাহলে আমি যাবো না। পরে দেখি উনি রাজি হয়েছে। উনি আমাকে এই কারণে ১০০ টাকা করে দিচ্ছে নিবাজি দেওয়ার জন্য। তো সেই টাকা আমি জমাচ্ছি। মাঝখান দিয়ে আবার ২০০ টাকা দিয়েছিল বাজার করার জন্য। তো সেখান থেকে কিছু টাকা সেভ করেছি। তো এইভাবে করে আল্লাহর রহমতে আমার ২৫০০ টাকা হয়ে গিয়েছে। আর যে ২০০ টাকা আমি খরচ করেছিলাম না, যে ২০০ টাকা উনি আমাকে দিয়েছিল ফাফড় কেনার জন্য, বাচ্চাদের জন্য জিলাপি কেনার জন্য, তো ওই টাকাটা না উনি আমাকে আবার দিয়েছিল। রমজান মাসে ওনার মনটা একটু নরম থাকে। তো অনেক কিছু চাইলে পাওয়া যায়। তখন ইনকামও বেশি হয়। তো সেক্ষেত্রে উনি না করেন না। মানে দিয়ে দেয় আর কি। খুব বেশি ঝামেলা করেন না। এইটা মানে এই না যে আমি যা চাইবো সেটাই আমাকে দিবে। মানে দেয়, মানে একটু পরে দেয় আর কি। আগে যেমন অনেক কথা শোনাতো, ঘোরাতো, এখন এত বেশি ঘোরায় না, কথাও কম শোনায়। রহমতের মাসে রহমত তো থাকবেই, তাই না? একদিন সময় করে বের হয়ে চুলা কিনে নিয়ে আসবো। তারপর ভাবতেছি যে এই টাকা দিয়ে হবে কি না, টাকা কি আরও জমাতে হবে কি না। তো আর কিছু টাকা জমাই, তারপরে বের হই। কারণ যদি টাকা লাগে তখন আবার কী করব। আমি আমার চান্সে বাবার মাকে বলেছিলাম যে চুলাটা কিনবো, তুমি কি বলো, তুমি কি আমাকে কিনে দিবা চুলা? এটা শোনার পর তো উনি আরও বেশি খেপে গেছে। হ্যাঁ, চুলা কেনার দরকার নেই, চুলা আসে না একটা, আবার কেন চুলা কিনবা? তুমি বরঞ্চ একটা ইডি চুলা কিনো, আমাকে টাকা দাও, আমি তোমাকে ইডি চুলা কিনে দেই, এই সিডি চুলা কিনতে হবে না। মানে ওনার সে একই কথা, বুঝছো? ওনার সে কথা চেঞ্জ নাই। উনি ওই কথাটা আমাকে এখনও বলে যে চুলাটা আমাকে দাও, আমি ঠিক করে নিয়ে আসি। মানে এখনও ওনার বিশ্বাস হচ্ছে না যে ওই চুলাটা আমি বিক্রি করে দিয়েছি। উনি এখনও ভাবতেছে যে চুলাটা আমার কাছে আছে। তখন আমি বলি, যার কাছে চুলা বিক্রি করেছি সে বলেছে চুলাটা আমাকে দিবে। ১,০০০ টাকা তো তাকে দেওয়া লাগবে, না দিয়ে তো সেই চুলাটা আমাকে দিবে না। তুমি ১,০০০ টাকা আমাকে দাও, আমি চুলাটা নিয়ে আসি। এই কথা বলার পর আর কিছু বলে না। বলছে থাক, ও চুলা রাখবে না। আমার সাথে চালাকি করো না তুমি। আমার কাছে তুমি চুলাটা নিয়ে তারপর তুমি ওইটা ভিতরে ভরে ডাব্বা না, আমি তোমার চিনি না, তুমি কিরকম মানুষ। এখন বুঝছো ওনার আফসোস হয় যে কেন চুলাটা উনি ঠিক করলো না, কেন চুলাটা উনি ঠিক করে আনলো না। তারপরও আমি কিন্তু রিস্ক নেবো না। উনি যদি আবার সে কাহিনী করে, একবার তো ধরা খেয়েছিলাম, অনেক ঝামেলায় পড়ে গিয়েছিলাম। সেই ঝামেলা আমি আর পড়তে চাই না। আমি এখন অনেক ভালো আছি ২ চুলা নিয়ে। কাজগুলো খুব সুন্দর করতে পারতেছি। একটা সিলিন্ডার চুলা কিনতে পারলে আমার আর সমস্যা হবে না। আমার কাজ করাটা আরও সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। দেখি কবে সময় করে বের করে কিনে আনতে পারি। কিনে আনলে অবশ্যই তোমার সাথে সেটা শেয়ার করব। আজ এইটুকুই। সবাইকে জানাচ্ছি রমজানের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।